Now let's start talking about writing. What do you see on the screen? রাইটিং টাস্ক 2 এর যে টাইপ গুলো আছে আমরা একটু এক এক করে পড়ে নেই। স্নিগ্ধা আপু প্রথম দুইটা অপশন পড়বেন। Discuss both views, advantages and disadvantages. ওয়েদ ভাই দুইটা। Agree or disagree, cause and solution, এন্ড ফাইনালি problem প্রবলেম and এন্ড solution. সলিউশন। এটা কিন্তু গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম, আজকে আরেকবার বলে দিচ্ছি যাতে করে আপনাদের মাথার মধ্যে একদম ফাইনালি সেট হয়ে যায় যে রাইটিং টাস্ক 2 বলতে আমরা এই এই ধরনের এসে গুলো পাচ্ছি। এখন আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি মূলত ডিসকাস বোথ ভিউজ এর উপরে। আপনারা ইন্ট্রোডাকশন নিয়ে অলরেডি আলোচনা করেছিলাম এবং ইন্ট্রোডাকশনের হোমওয়ার্কও দিয়েছিলাম। এখন আপনারা একটু স্ট্রাকচার ফর রাইটিং টাস্ক 2 টা দেখে নেন। একটা রাইটিং টাস্ক 2 এর স্ট্রাকচারটা কি রকম হবে। ফার্স্ট অফ অল উই উইল রাইট ডাউন অ্যান ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন আমাদের কয়টা সেন্টেন্স থাকবে? ইন টোটাল দেয়ার উইল বি টু মেইন সেন্টেন্সেস বাট থ্রি সাব সেন্টেন্সেস উই ক্যান সে। প্রথমে ইট ইজ কনসিডার্ড বাই ডট 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 দিয়ে অপিনিয়ন 1 দিয়ে দেন কমা, তারপরে হচ্ছে অপিনিয়ন 2, এবং সেটা কিন্তু আমরা হুবহু কপি করব না, রাদার উই উইল প্যারাফ্রেজ, তারপর একটা ফুল স্টপ। এরপর আপনি বলছেন ইন মাই ভিউ দ্য লেটার অর দ্য প্রায়র পার্সপেক্টিভ ইজ রেশনাল বিকজ বলে কজ নাম্বার 1 কজ নাম্বার 2। So done with introduction. Is there any confusion with the introduction? Introduction নিয়ে কি আমাদের প্রশ্ন, কনফিউশন কোনো কিছু জানার আছে? No, but I have sent you four Yeah, homework. Is that fine or should I? I will talk about that in the class. এই যে একটু পরে আপনার সামনে রিভিউ করে দিব। I think that it will be practical. আমি যদি আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠাই ওটা হচ্ছে আপনার সাথে সরাসরি যদি এখানে বসে করে দেই ওইটা আরো বেশি সহজ হবে এবং ফ্রুটফুল হবে। So আমরা একটু Okay, পরেই সেগুলো thank সলভ you. করবো ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বডি। এই বডির মধ্যে একটা, এইখানে হচ্ছে আরেকটা, দ্যাট মিনস টু প্যারাগ্রাফস। And then if we need body paragraph 3 we can use it. So এটা কোন কোন টাইপের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন? ডিসকাস বোথ ভিউর ক্ষেত্রে অনেকে ব্যবহার করে। এইখানে অপিনিয়ন 1 লিখে মানে হচ্ছে এক নাম্বার অপিনিয়নটাকে এক্সপ্লেইন করে, দুই নাম্বার প্যারাগ্রাফে এসে আবার অপিনিয়ন 2 টাকে এক্সপ্লেইন করে তিন নাম্বার প্যারাগ্রাফে নিজের অপিনিয়নটা দেয়। বিকজ দ্য ইনস্ট্রাকশন অফ আওয়ার কোয়েশ্চেন ইজ ডিসকাস both views and give your own opinion, right? My dear brothers and sisters, please respond. Discuss both these views and give your own opinion. তাহলে both view discuss করতে তারা এখানে একটা প্যারাগ্রাফ ইউজ করে opinion 1 বা একটা ভিউর জন্য, এখানে সেকেন্ড ভিউর জন্য, এবং ফাইনালি তাদের নিজের ভিউটা দেয়। বাট আই উড সাজেস্ট ইউ টু ইউজ টু প্যারাগ্রাফস ইন দ্য বডি। তিনটার প্রয়োজন নেই, যত বেশি লিখবেন তত বেশি মিস্টেক হবে, তত বেশি মার্ক কমবে। সো ট্রাই টু ফিনিশ ইউর রাইটিং উইদিন 250 to 280, 250 এর কম যেন না যায়। Now you can become confused with the word limit or word count, যে আমি তাহলে বুঝবো কিভাবে যে আমি কত ওয়ার্ড লিখেছি। আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে অ্যান্সার শিটস গুলো প্রিন্ট আউট করে নিয়ে আসার জন্য। হ্যাভ ইউ ডান দ্যাট? Yes. ওকে, এখন আপনি বলতে পারেন যে অ্যান্সার শিট প্রিন্ট করে নিয়ে এসেছি, আমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছেন না কেন? উই উইল স্টার্ট গিভিং ইউ হোমওয়ার্ক আফটার দ্য ফার্স্ট মান্থ অর আফটার 3 উইকস। কারণ আমি যদি এখন আপনাদেরকে ফুল টেস্ট পড়া দিয়ে দিই যে হ্যাঁ আপনি রাইটিং টাস্ক 2 ফুল টেস্ট লিখবেন, রাইটিং টাস্ক 2 টেস্ট 1 দেন হচ্ছে রিডিং তিনটা প্যাসেজ সলভ করবেন, ইট উইল বি টু মাচ চ্যালেঞ্জিং ফর ইউ। হোয়াট ডু ইউ থিংক স্নিগ্ধা আপু? ক্যান ইউ কোপ আপ উইথ দ্যাট কাইন্ড অফ হোমওয়ার্ক? একদম ফুল টেস্ট কি এখন দিতে পারবেন? সবগুলো কন্টেন্ট জানা আছে আপনার ভালোভাবে? No, no. Okay, so I'm I'm really moving swamped forward right now. gradually. Okay, so do you have any problem with this step by step process? আমরা যে একটা একটা করে ধরে ধরে আগাচ্ছি। No, this is the comfortable zone for me because I have to handle lots of things. So Okay. this is the right way for me. Now let's come back to the discussion. Structure for writing task 2. ইন্ট্রোডাকশন আমরা শিখেছি, আজকে বডি প্যারাগ্রাফ 1 এ কি কি থাকে এটা একটু আলোচনা করে দিব। বডি প্যারাগ্রাফ 2 তে কি কি থাকে সেটা আলোচনা করব। বডি প্যারাগ্রাফ 3 অনেকে ইউজ করে, এটার ইউজ করা দোষের কিছু না, দিস ইজ নট হার্মফুল, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব দুইটা প্যারাগ্রাফ দিয়ে শেষ করার জন্য। এন্ড ফাইনালি কনক্লুশন। ইন্ট্রোডাকশন আমরা কিভাবে লিখবো সেটা গত ক্লাসে আলোচনা করেছি, আজকে একটু রিক্যাপ করে দেই আমরা। ইন্ট্রোডাকশনটা একটু হুমায়ুন ভাই আমাদেরকে পড়ে শোনাবেন। It is considered by some that, whereas others hold different points of view that, in my view, the latter prior standpoint because reason 1 and reason 2. ওকে, এটা আমি আরেকবার এক্সপ্লেইন করে দিচ্ছি, গত ক্লাসে বলেছিলাম আবারও বলে দিচ্ছি। আমরা প্যারাগ্রাফটা বা আমাদের এসেটা এভাবে শুরু করবো, ইট ইজ কনসিডার্ড বাই সাম দ্যাট বলে আমাদের প্রশ্ন থেকে অপিনিয়ন 1 টাকে প্যারাফ্রেজ করব।
প্যারাফ্রেজ করে এখানে লিখবো, তারপরে একটা কমা দিব। এই কমা যদি না দেই তাহলে কিন্তু আমাদের পাংচুয়েশনের থেকে মার্ক কেটে নিবে। ওয়্যার অ্যাজ আদার্স হোল্ডস ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ দ্যাট বলে অপিনিয়ন টুটাকে প্যারাফ্রেজ করে এখানে বসাবো, তারপরে ফুল স্টপ দিয়ে দিব। ইন মাই ভিউ দিয়ে এগেন এখানে কমা, দা লেটার, লেটার মানে হচ্ছে যে অপিনিয়ন টু পরবর্তীটা, আর প্রায়র মানে কি প্রথমটা। হ্যাঁ, স্ট্যান্ড পয়েন্ট মানে অপিনিয়নের একটা সিনোনিম আপনি এখানে ব্যবহার করছেন। ইজ জাস্টিফাইড বিকজ, বিকজ বলে আপনি কেন এইটাকে সাপোর্ট করছেন বা কেন এইটাকে সাপোর্ট করছেন, একসাথে কিন্তু দুইটাকে সাপোর্ট করা যাবে না। যারা একদম অ্যাডভান্স লেভেলের ইংলিশ ইউজার তারা হচ্ছে অনেক ক্ষেত্রে পার্শাল অ্যান্সার করতে পারে যে হ্যাঁ আমি দুইটা ভিউকে সাপোর্ট করছি, বাট ওটা খুবই বিপজ্জনক এন্ড ডেঞ্জারাস ওয়ে। আপনার ওটাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো এক পক্ষকে সাপোর্ট করবেন আপনি, যেটা সম্পর্কে আপনি লিখতে পারবেন বা হচ্ছে ভালো আইডিয়া জেনারেট করতে পারবেন, ওই পার্টটাকে সাপোর্ট করে এখানে দুইটা রিজন বের করবেন যে কেন আমি এটাকে সাপোর্ট করছি। রিজন ওয়ান এন্ড রিজন টু, বিকজ এর পরে রিজন নাম্বার ওয়ান দিয়ে এন্ড দিয়ে রিজন নাম্বার টু উল্লেখ করে দিবেন। সো দিস ইজ অল অ্যাবাউট introduction. Now let's move on to body paragraph 1. And in the body paragraph 1, you can see details. These are the contents of body paragraph 1. Body paragraph এ আমাদের টোটাল এই কয়েকটা সেন্টেন্স থাকবে। You can see here topic sentence. So topic sentence টা আমরা কি টাইপের সেন্টেন্স দিয়ে লিখবো স্নিগ্ধা আপু? সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা এই টপিক সেন্টেন্সটাকে লিখবো। আমার প্রশ্নটা ছিল যে টপিক সেন্টেন্সটা আমরা কি ধরনের সেন্টেন্স ব্যবহার করবো, এটা কি সিম্পল হবে নাকি কমপ্লেক্স হবে নাকি No, it should be always simple সিম্পল? because আমাদের প্রথম yes. সেন্টেন্সটা ওভারঅল যেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেই জিনিসটা সম্পর্কে তো একটা সিম্পল সেন্টেন্স হবে, সেটার মধ্যে আমরা কোনো ধরনের কমপ্লেক্স কিছু আনবো না। হুমায়ুন ভাই, read it out. Supporting details. In দেন হুমায়ুন ভাই যেটা পড়ছিলেন যে সাপোর্টিং ডিটেইলস, এখন হুমায়ুন ভাই ইউ হ্যাভ প্রবাবলি কনফিউশন অ্যাবাউট সাপোর্টিং ডিটেইলস। সাপোর্টিং ডিটেইলসটা কি জিনিস? হ্যাঁ, এটা হচ্ছে একটা টার্ম বা টার্মিনোলজি। টপিক সেন্টেন্সটা হচ্ছে জেনারেল একটা সেন্টেন্স থাকবে। ধরেন আমি বলছি যে ট্রাফিক জ্যামের অনেকগুলো কারণ আছে, এই সাপোর্টিং ডিটেইলস এ এসে সেই কারণগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, এবং এইখানে আমি এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করব। লিঙ্কার্স আমরা লিঙ্কার্স, কোহেসিভ ডিভাইস, অর ইউ ক্যান অলসো সে কানেক্টরস। তো এখানে এটা আমি আপনাদের জন্য ফিক্সড করে দিলাম। ইন আদার ওয়ার্ডস দিয়ে কমা দিয়ে সেন্টেন্সটা শুরু করবেন, তারপরে এখানে কি কি বসবে ডিপেন্ডস আপ টু দা টপিক অফ ইউর এসে। দেন ইউ উইল গিভ অ্যান এক্সাম্পল। এগুলো হচ্ছে আমাদের কন্টেন্ট। এই যে আপনারা দেখছেন যে অরেঞ্জ কালার, ফার্স্ট অফ অল উই উইল হ্যাভ আ টপিক সেন্টেন্স, তারপর একটা সাপোর্টিং ডিটেইলস থাকবে, তারপর একটা এক্সাম্পল থাকবে। এক্সাম্পলটা আমরা কিভাবে লিখবো স্নিগ্ধা আপু? রিড ইট আউট। To exemplify the fact that তারপরে এখানে এক্সাম্পলটা বসিয়ে দিব, টু এক্সাম্পলিফাই দ্য ফ্যাক্ট। এগুলো একটু করে মুখস্থ করে ফেলতে হবে। এন্ড আফটার দ্য এক্সাম্পল উই উইল হ্যাভ দ্য ক্লোজিং সেন্টেন্স। ক্লোজিং সেন্টেন্সে ধরেন বডি প্যারাগ্রাফ ওয়ানে যেই অপিনিয়নটাকে আমি সাপোর্ট করছি সেইটা হচ্ছে আমারও ব্যক্তিগত অপিনিয়ন। যেমন আমরা কিন্তু ডিসকাস বোথ ভিউজে অনেকগুলো বিষয় পড়েছি, যেমন ইউনিভার্সিটিতে শুধুমাত্র সায়েন্স এন্ড টেকনোলজি রিলেটেড সাবজেক্ট থাকলে তারা ফিউচারে বেটার করবে, আবার অপর পার্টি বলছে যেই কোনো সাবজেক্ট তারা চুজ করতে পারবে। অ্যানাদার টপিক ওয়াজ অর অ্যানাদার কোয়েশ্চেন ওয়াজ যে ইকোনমিক গ্রোথটাই হচ্ছে একটা কান্ট্রির গ্রোথ, অন্যান্য গ্রোথ গুলো না। অন্য পার্টি বলছে যে না, ইকোনমিক গ্রোথের সাথে অন্যান্য জিনিসগুলো ইম্পর্টেন্ট। সো যদি আপনি অপিনিয়নটাকে সাপোর্ট করেন তাহলে হচ্ছে এইটা লিখবেন, দেয়ারফর আই স্ট্রংলি বিলিভ দ্যাট। যেই প্যারাগ্রাফের মধ্যে আপনার পার্টির লোকেরা কথা বলছে, ধরেন আপনি আওয়ামী লীগ করেন, এখানে আওয়ামী লীগের মানুষজন আছে, আপনি তাহলে এই সেন্টেন্সটা ইউজ করবেন, দেয়ারফর আই স্ট্রংলি বিলিভ দ্যাট ড্যাশ 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 সিন্স। এগুলো আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব, তখন আরো সহজ হবে। এইটা হচ্ছে জাস্ট স্কেলিটনটা বা হচ্ছে মেরুদণ্ডটা, যাতে করে আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এই এই কন্টেন্ট গুলো থাকবে। হাউএভার আই ডু নট বিলিভ দ্যাট, যে বলছে যে হ্যাঁ শুধুমাত্র ইকোনমিক গ্রোথ হলেই দেশের গ্রোথ হবে, ওভারঅল ডেভেলপমেন্ট হবে, তাদের বিষয়গুলো আপনি প্রথমে আলোচনা করলেন টপিক সেন্টেন্স দিয়ে, সাপোর্টিং ডিটেলস দিয়ে, এক্সাম্পল দিয়ে, তারপরে ক্লোজিং সেন্টেন্স আপনি লিখবেন ভাই তুমি যতই ঢোল পিটাও না কেন আমি তো ভাই বিএনপির লোক। সো এখানে হাউএভার তে আপনি বলবেন আই ডু নট বিলিভ দ্যাট আওয়ামী লীগ ইজ অ্যাকচুয়ালি ডেভেলপিং দিস। আর আপনি যদি আওয়ামী লীগের লোক হন যে ভাই তুমি যতই বলো না কেন আমি এখানে এসে দেয়ার ফর আই স্ট্রংলি বিলিভ আওয়ামী লীগ বাংলাদেশ, আওয়ামী লীগ ইজ মাই beloved party and it will develop the overall infrastructure of our country.
এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝালাম। সো দিস ইজ অল অ্যাবাউট বডি প্যারাগ্রাফ 1। নাও দিস ইজ अगेन বডি প্যারাগ্রাফ 2। আমাদের কন্টেন্ট গুলো সেম হবে, বাট আমরা এখানে এই জিনিসগুলো লিখবো। সো ইউ সি হিয়ার, হুমায়ুন ভাই একটু আমাদেরকে রিড আউট করে শোনাবেন এখান থেকে। Sentence, simple sentence. দেন Details, what's more. হুম Example, subject, for example, verb. হুম Closing sentence. হুম Therefore, I agree with this opinion because. থ্যাংক ইউ সো মাচ। সো ওয়ান ডিসক্লেমার ফর বোথ অফ ইউ। আপনারা যদি ভাবেন যে ক্লাসে জয়েন করে ঘুমাবো, মুড়ি খাবো, চা খাবো, বিস্কিট খাবো, তাহলে হবে না। কিন্তু ফ্রিকোয়েন্টলি আপনাদেরকে প্রশ্ন করি কেন, সো দ্যাট দ্য ক্লাস ইজ ইন্টারেক্টিভ। শুধুমাত্র ওয়ান ওয়ে ডিরেকশন দিলে দ্য ক্লাস উইল বি মনোটোনাস, ইউ উইল বি বোর্ড এট দ্য এন্ড অফ দ্য ক্লাস, ইউ উইল আন্ডারস্ট্যান্ড নাথিং। ক্লাসের মধ্যে হ্যাঁ 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 বুঝছি, বুঝতে পারছি সবই, ক্লাসের শেষে কিছুই বুঝতে পারেননি। সো আমি চেষ্টা করছি এঙ্গেজ রেখে আপনাদেরকে ক্লাসটা করার জন্য, সো দ্যাট ইউ ডু নট বিকাম বোর্ড। And it's a very long class, almost more than 1 hour and 30 minutes। আমি যদিও বলছি 1.5 ঘন্টা ক্লাস করাবো, বাট রোজার আগে আমি চেষ্টা করছি আপনাদেরকে 2 ঘন্টা করে সময় দেওয়ার জন্য, সো দ্যাট ইউ বিকাম বেনিফিটেড, আপনাদের যেন বেনিফিট হয়। এইখানে अगेन স্নিগ্ধা আপু এন্ড হুমায়ুন ভাই, টপিক সেন্টেন্স থাকবে বডি প্যারাগ্রাফের, Simple. সিম্পল, সেটা সিম্পল Simple সেন্টেন্স আমরা sentence. লিখবো। হুম। এখানে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার দরকার নেই। তারপর একটা সাপোর্টিং ডিটেলস থাকবে। এইখানে যে জিনিসটাকে আপনি লিখছেন যে হ্যাঁ আমার ওভারঅল প্যারাগ্রাফে আমি এই আইডিয়াটা নিয়ে কথা বলবো, এই অপিনিয়ন নিয়ে কথা বলবো, ওইটাকে সাপোর্ট করার জন্য এখানে ডিটেলস লিখবেন। ডিটেলসটা কি দিয়ে শুরু করবেন? এই যে হোয়াটস মোর, এই কোহেসিভ ডিভাইসটা দিয়ে শুরু করবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা যদি ইউজ না করি তাহলে কি হবে? ব্যান্ড ডেসক্রিপ্টর বলে একটা কথা আছে। কেন আপনি ব্যান্ড 6 পাচ্ছেন, কেন আপনি ব্যান্ড 7 পাচ্ছেন, কেন আরেকজন ব্যান্ড 8 পাচ্ছে, 9 পাচ্ছে, এই ব্যান্ড ডেসক্রিপ্টর বলে একটা পিডিএফ আছে। ওইখানে গেলে আপনি দেখবেন যে কেউ একজন এই কোহেসিভ ডিভাইসটা ইউজ করছে না, আর ব্যান্ড 8, 9, 7 ওরা কোহেসিভ ডিভাইসটাকে পারফেক্টলি, এই লিঙ্কার্স গুলোকে পারফেক্টলি ইউজ করছে। দ্যাটস ওয়াই দে আর গেটিং ব্যান্ড 8। শুধুমাত্র এই কোহেসিভ ডিভাইস ইউজ করলেই তো হবে না, আরো অনেকগুলো প্যারামিটার আছে। দিস ইজ ওয়ান অফ দেম, দিস ইজ ওয়ান আউট অফ মেনি প্যারামিটার্স। সো এই ওয়ার্ডস মোডটাকে আমি ফিক্সড করে দিলাম আপনাদের জন্য। যখনই টপিক সেন্টেন্সটা লেখা শেষ করে আপনি সাপোর্টিং ডিটেইলসে ঢুকবেন, that time you will use this what's more, and after that you will use a comma and you will start the sentence. And for giving out the example, body paragraph 1 এ আপনি লিখেছিলেন to exemplify the fact that, তারপর এক্সাম্পলটা লিখেছিলেন, আর এইখানে এসে you will have to use a different pattern so that the examiner can understand you have various kinds of sentence structure. You have a very good command over English language. You have very good commands in English language writing, to be specific, যে আপনি খুব ভালো লিখতে পারেন। এইখানে আমরা ওই টু এক্সাম্পলিফাই দ্য ফ্যাক্ট দ্যাট দিব না। What we will do, we will use the subject, comma, for example, comma, a verb. Normal mass people যেটা করবে যে ফর এক্সাম্পল দিয়ে তারপরে সেন্টেন্সটা লেখা শুরু করে, আমরা একটু হাই থ্রটিক ভাবে লিখব। এখন আমাকে স্নিগ্ধা আপু এবং হুমায়ুন ভাই দুইজন এই স্ট্রাকচারটা করে দেখাবেন। আমি আপনাদেরকে সহজ করার জন্য একটা করে দিচ্ছি। আহ কাজী নাইম সিদ্দিকী, কেএনএস, ফর এক্সাম্পল, কমা, ইজ আ স্টুডেন্ট অফ ডিউ। এখন আপনি এখানে স্নিগ্ধা আপু একটা সাবজেক্ট ইউজ করবেন, কমা দিবেন, ফর এক্সাম্পল দিবেন, কমা দিবেন, তারপরে এই যে ইজ ভার্ব দিয়ে তারপরে ফুল একটা সেন্টেন্স তৈরি করবেন। সো টেল মি দ্য সেন্টেন্স, মেক আ সেন্টেন্স বাই ইয়োরসেলফ। আমি লিখছি স্নিগ্ধা, সো দিস ইজ ইয়োর সাবজেক্ট, কমা, ফর এক্সাম্পল, কমা, তারপরে She is a homemaker. তাহলে আমি শি তো অলরেডি লিখে ফেলেছি, সাবজেক্ট Okay. আমার আছে, তাহলে আমি ইজ আ হোম Homemaker. মেকার। এটা হচ্ছে খুবই সিম্পল একটা সেন্টেন্স দিয়ে আমরা তৈরি করছি, বাট পরীক্ষায় আরেকটু হাইথ্রোডিক, আরেকটু এনলার্জড, আরেকটু বড় সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব। এখন হুমায়ুন ভাই আরেকটা সেন্টেন্স তৈরি করবেন। ধরেন সাবজেক্ট আমি সেট করে দিলাম হুমায়ুদ, কমা, ফর Yes. এক্সাম্পল, বাকিটা কি Example হবে is কিন্তু? a right ইজ আ is a writer. রাইটার। আমরা কি বুঝতে পারছি যে কিভাবে এইটা ইউজ করতে হবে ফর এক্সাম্পলটাকে?
Yes. এখন আরেকটা করে সেন্টেন্স তৈরি করবো। স্নিগ্ধা আপু, এবার আপনি সাবজেক্ট নিজে থেকে তৈরি করবেন, আর হুমায়ুন ভাই আপনি অলরেডি সেন্টেন্স তৈরি করতে থাকেন মনে মনে। স্নিগ্ধা আপু, ইয়োর সেন্টেন্স প্লিজ। Child. Child or children, for Children. example, comma, we need a verb. They are playing. Mm-hmm. They are playing, so they is a subject. We know that. আমরা কিন্তু already Okay. children Are subject playing. নিয়ে গেছি. Okay. Children. Okay. Okay. Children, for Are playing. example, mhm, Are playing are playing. কোথায় খেলছে? in the field. এভাবে আমরা একটু সেন্টেন্স বড় করার চেষ্টা করব। So, আজকে আপনি যখন এই স্ট্রাকচারটা শিখছেন, বাসায় বসে এভাবে 20টা সেন্টেন্স লিখে ফেলেন। হুমায়ুন ভাই, আপনি 50টা সেন্টেন্স লিখে ফেলতে হবে। এই যে একটা জিনিস শিখলেন, সেটাকে বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। দেন ইন দ্য এক্সাম হল ইউ উইল হ্যাভ কনফিডেন্স। ভাই, আমার রাইটিং বের হয় না কেন? আমার তো হাতে কলম আছে, সামনে পেন আছে, মাথায় আইডিয়া গিজ গিজ করতেছে, বাট আমার লিখতে গেলে কলম চলতেছে না কেন? ওয়াই? বিকজ উই ডু নট প্র্যাকটিস। And this is the biggest weak point for the IELTS candidates. They love listening, they love speaking, they even love reading, but they are afraid of writing. রাইটিং থেকে সবাই বোরিং ভাবে রাইটিং এ টাইম দিতে চায় না। এট দ্য এন্ড অফ দ্য ডে তারা দেখে যে রাইটিং এ খারাপ স্কোর করছে, খারাপ পারফর্ম করছে। তো আপনাদের জন্য আমি প্রথম থেকে রাইটিংটাকে অনেক বেশি এমফাসিস দিচ্ছি। নো মোর টক অ্যাবাউট ইট। ফাইনালি একটা ক্লোজিং সেন্টেন্স লাগবে। সেটা আপনি কিভাবে লিখবেন? দেয়ারফর আই এগ্রি উইথ দিস অপিনিয়ন বিকজ। যদি আপনি তাদের অপোজিটে থাকেন তাহলে লিখবেন হাউএভার আই ডু নট বিলিভ, বিকজ দিয়ে দুইটা কারণ লিখবেন। আর এইখানে আপনি দেয়ারফর আই এগ্রি উইথ দিস অপিনিয়ন, ওই আগেরটার মতো একটা ক্লোজিং সেন্টেন্স আমরা ইউজ করব। ওকে, ফাইন। উই আর মুভিং অন টু দ্য কনক্লুশন। প্রথমে আমাদের কি ছিল? Introduction. তারপরে হুমায়ুন ভাই কি ছিল বলেন তো? Body paragraph. বডি প্যারাগ্রাফ 1 ছিল। তারপরে কি ছিল? বডি প্যারাগ্রাফ 2 ছিল। এখন কি? Conclusion. Conclusion. কনক্লুশন। এই কনক্লুশনটা আমরা কিভাবে লিখবো? কনক্লুশনটা খুবই সিম্পল, খুবই ইজি। আমরা এই জিনিসটা ব্যবহার করব। এইখানে হুমায়ুন ভাই আমাদেরকে একটু পড়ে শোনাবেন। From the above discussion, it is indisputable that although subject, I strongly believe your opinion. থ্যাংক ইউ। সো কনক্লুশন আমরা যেটা করব, এইটা ফিক্সড আমাদের। ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন, এতটুকু লিখে একটা কমা দিব। ইট ইজ ইনডিসপিউটেবল দ্যাট। ইনডিসপিউটেবল দ্যাট মানে হচ্ছে এইটার ব্যাপারে কোনো আশঙ্কা নেই, কোনো মতানৈক্য নেই। এটা একদম সুস্পষ্ট যে দো অথবা অলদো যে কোনো একটা ইউজ করবেন, দুইটা ইউজ করবেন। দো অথবা অলদো লিখলে আপনার সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। দো, এখানে আপনি সাবজেক্ট দিবেন। দো দিয়ে বলতে পারেন যে দো কেএনএস একাডেমি is discussing IELTS, I believe they are not making any video, they are not dealing with any students who are taking preparation for GRE. তাহলে আপনি এখানে আপনার অপিনিয়নটা দিবেন। আমি যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝাই, ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন ইট ইজ ইনডিসপিউটেবল দ্যাট although economic progress is, তাহলে সাবজেক্টের জায়গায় ইকোনমিক প্রগ্রেস ঢুকে গেল, is important for measuring the improvement or measuring the development of a country, এই যার পর একটা কমা হবে, I strongly believe, এখানে আপনি আপনার নিজের অপিনিয়নটা দিবেন। other kinds of progress, ফর এক্সাম্পল আদার কাইন্ডস অফ প্রগ্রেস লিখে আপনি আবার ফর এক্সাম্পলও চাইলে দিতে পারবেন। আদার কাইন্ডস অফ প্রগ্রেস হচ্ছে আপনার সাবজেক্ট, ফর এক্সাম্পল হচ্ছে আপনি এক্সাম্পল দেওয়ার জন্য ব্যবহার করছেন, আবার কমা, বাট দুই পাশে দুইটা কমা দিতে ভুললে কিন্তু হবে না, তাহলে মার্কস কাটা যাবে। Other kinds of progress, for example, education, then health, transportation, network, এরকম করে আরো অন্যান্য গুলো বলে is also important for measuring the improvements of the development of a country. তাহলে আপনার ফুল কনক্লুশনটা হয়ে গেল। একটু যদি আবার রিক্যাপ করে দিতে চাই, এতটুকু আপনি লিখবেন ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন, কমা, ইট ইজ ইন্ডিভিজুয়াল দ্যাট দো অথবা অলদো যে কোনো একটা লিখে সাবজেক্ট ইজ লিখে কমপ্লিট করলেন। তারপরে হচ্ছে কমা দিয়ে আই স্ট্রংলি বিলিভ দিয়ে আপনার অপিনিয়ন লিখবেন। এখন এই জিনিসগুলো আপনার কাছে অনেক আবছা আবছা মনে হবে আপনাদের কাছে, বাট যখন বারবার বারবার প্র্যাকটিস করতে থাকবেন, আমাকে প্র্যাকটিস করে পাঠাবেন, সেটার উপর আমি কারেকশন দিব, তখন হচ্ছে আপনাদের জন্য ইজি হয়ে যাবে।
সো রাইটিং টেস্ট 2 এর একটা স্যাম্পল দেখিয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে আলোচনা করে দিব যে এইটা হচ্ছে টপিক সেন্টেন্স এইভাবে লিখতে হয়, এটা হচ্ছে সাপোর্টিং ডিটেলস এক্সাম্পল। আমরা তো আজকে অলরেডি প্র্যাকটিস করেছি যে টু এক্সাম্পলিফাই দ্য ফ্যাক্ট দ্যাট বলে এক্সাম্পল দিব, অথবা আমরা সাবজেক্ট কমা ফর এক্সাম্পল কমা তারপরে হচ্ছে ফুল সেন্টেন্সটা লিখবো। আর শেষে যে আমরা যদি সাপোর্ট করি তাহলে আমরা সাপোর্টের জন্য একটা সেন্টেন্স লিখবো, দ্যাট ইজ কল্ড ক্লোজিং রিমার্ক অথবা ক্লোজিং সেন্টেন্স। সো ফুল স্যাম্পলটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ।